আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক অভাবনীয় রদবদল। প্রধানমন্ত্রী তারেক রহমান খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপরতলায় এটি একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, একজন টেকনোক্র্যাটকে পদটি দেয়া হয়েছে এমনটা মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে দিল্লি, ঢাকা এবং ওয়াশিংটনের এক ত্রিমাত্রিক ভূরাজনৈতিক সমীকরণ। আর সবচেয়ে বড় কথা, এই নিয়োগের মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি সূক্ষ্ম কিন্তু কড়া বার্তাও দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা ইনসাইড স্টোরি বিশ্লেষণ করব খবরের অন্তরালের খবর নিয়ে, যে কিভাবে অজিত ডোভালের দেয়া সন্ত্রাসী তালিকা এবং দোহা দিল্লি বৈঠকের সমীকরণ খলিলুর রহমানকে কিভাবে এই মসনদে, এই পদে বসিয়েছে। বন্ধুরা, রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতার হাল ধরলেন তখন সবার নজর ছিল কে হচ্ছেন পররাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির কর্ণধার। অনেক নামই ভাসছিল, আমি নিজেও একটি প্রতিবেদনে সেসব নামের কথা বলেছি আপনাদের, তার মধ্যে পররাষ্ট্র দপ্তরও ছিল। কিন্তু খলিলুর রহমানের নাম যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষিত হলো তখন সাউথ ব্লক থেকে পেন্টাগন সবখানেই একটা স্বস্তির নিঃশ্বাস দেখা গেল। কেন স্বস্তির নিঃশ্বাস? কারণ খলিলুর রহমান কেবল একজন ঝানু কূটনীতিক নন, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই আস্থাশীল বলে মনে করে। ইউনূস এবং মোদির প্রথম সাক্ষাৎ বিমস্টেক বৈঠকের সাইডলাইনে যে হয়েছিল গত বছর, সেটা কিন্তু খলিলুর রহমানের দৌত্যে। এই আস্থার পেছনের গল্পটা তখন থেকেই, আর সেটা জমাট বাঁধে গত বছর দিল্লিতে কয়েক মাস পর। কিভাবে জমাট বাঁধল আপনাদের মনে করিয়ে দিই। গত বছর দিল্লিতে একটি অত্যন্ত গোপনীয় কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত ডোভালের সাথে খলিলুর রহমানের দীর্ঘ আলোচনা হয়। শুধু দিল্লি নয়, এর ফলো আপ বৈঠক হয়েছিল কাতারের রাজধানী দোহায় কয়েকদিন পরেই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই দোহা বৈঠকে ভারতের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিনিও দিল্লির বৈঠকেও উপস্থিত ছিলেন, তবে তিনি প্রত্যক্ষভাবে আমন্ত্রিত হয়ে যে সেই বৈঠকে ছিলেন তা নয়। তো অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন একটি কমন গ্রাউন্ড বা ঐকমত্যে পৌঁছেছিল। আর সেই ঐকমত্যের কেন্দ্রে ছিলেন যে মানুষটি, তার নাম কিন্তু খলিলুর রহমান। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তখন সাইডলাইন হয়ে গেছেন। ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব হ্রাস করা। আর ভারত পরিষ্কার বার্তা দিয়েছিল, বাংলাদেশে কার সরকার থাকলো তার চেয়ে বড় কথা হলো ভারতের কাছে ভারতের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ, সিকিউরিটি কনসার্নস। কে আসবেন তাকে নিরসন করবার জন্যে যে সর্বোত্তম ব্যক্তি,
তাকেই ভারত পছন্দ করবে। খলিলুর রহমান সেই জায়গায় নিজেকে ভারতের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করেছেন, আর আমেরিকার কাছে তিনি তো প্রথম থেকেই বিশ্বাসযোগ্য, এবং সেই জন্যে তিনি আমেরিকার নাগরিক, সাথে সাথে বাংলাদেশের দ্বৈত নাগরিক, কিন্তু তিনি আমেরিকার কাছের মানুষ আগে থেকেই। তো এই নিয়োগ আসলে আমেরিকার যতনাথ, কারণ আমেরিকা তো তিনি প্রথম থেকেই আছেন, তিনি আসলে এই নিয়োগটি ভারতের দীর্ঘদিনের চাপের এবং একই সঙ্গে সফল কূটনীতির ফসল। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটিতে। গত নভেম্বরে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বৈঠকে অজিত ডোভাল খলিলুর রহমানের হাতে একটি খাম তুলে দিয়েছিলেন। এটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন। সেই খামে ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের উলফা, NSCN-K ইত্যাদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বাংলাদেশে থাকা গোপন আস্তানার খবর, তাদের ঠিকানা ও বাংলাদেশের নিজেদের সন্ত্রাসী শিবিরের একটি দীর্ঘ তালিকাও সেখানে ছিল। ভারত স্পষ্ট জানিয়েছিল, হাসিনা উত্তর বাংলাদেশে যদি স্থিতিশীলতা বজায় রাখতে হয় তবে এই শিবিরগুলো নিয়ে অ্যাকশন নিতে হবে। খলিলুর রহমান সেই বার্তা ঢাকায় পৌঁছে দেন এবং অত্যন্ত গোপনীয়তার সাথে কোনো বড় ধরনের সামরিক শোরগোল ছাড়াই খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তেমন কোনো আলোচনা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় বেশ কিছু নন স্টেট অ্যাক্টর তাদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীর কিছু আস্তানাও ছিল। এই অভিযানের বিশেষত্ব ছিল যে, আগেই বলেছি, এটি প্রচলিত সামরিক চ্যানেলের চেয়ে ইন্টেলিজেন্স লেড বা গোয়েন্দা নির্ভর এই অভিযান ছিল, যা খলিলুর রহমানের ব্যক্তিগত ট্র্যাক রেকর্ডকে ভারতের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই যে ইন্টেলিজেন্স বেসড অপারেশন, এটি প্রথাগত সামরিক চ্যানেলের বাইরে গিয়ে পরিচালিত হয়েছিল, আর এখানেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য প্রথম সংকেতটি ছিল, বাবা সাবধান থেকো। সরকার বুঝিয়ে দিয়েছিল নিরাপত্তার চাবিকাঠি এখন আর কেবল সেনানিবাসে নেই, এটি এখন সরাসরি খলিলুরের দপ্তরের নিয়ন্ত্রণে থাকা ডিপ্লোম্যাটিক চ্যানেলের হাতে। খলিলুর রহমানের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এখন একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত করা। দোহাতে গত বছরের বৈঠকের পর আমেরিকা, ভারত, বাংলাদেশের মধ্যে যে ড্রাফট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখন থেকে আর কেবল চীনের ওপর সামরিক নির্ভরতা রাখবে না, বরং ভারত এবং পশ্চিমা দেশগুলোর থেকে সামরিক প্রযুক্তি বিনিময়ের একটি বড় অংশ এখন কিন্তু বাংলাদেশ সরকারের এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে এসে হাজির হয়েছে। তারেক রহমান এটা জানেন এবং তার প্রাথমিক সম্মতি নিয়েই এটা হয়েছে। বাকিটা দেখবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি বার্তা দিলেন। সেই বার্তাটা কি? বার্তাটা হলো, পররাষ্ট্র প্রতিরক্ষা নীতির মূল সিদ্ধান্তগুলো এখন থেকে সাউথ ব্লক ও ওয়াশিংটনের সাথে সরাসরি ডিল করবেন খলিলুর রহমান
এবং অবশ্যই তারেক রহমান। আগেও এটা খলিলুর করেছেন, তবে অফিসিয়ালি দায়িত্ব না নিয়ে, আর এবার করবেন তিনি অফিসিয়াল দায়িত্ব নিয়ে। বিকল্প সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে গেল এর মধ্য দিয়ে। সেনাপ্রধানের রাজনৈতিক প্রভাবকে ব্যালেন্স করার জন্য তারেক রহমান খলিলুর রহমানকে একটি ভূ রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন। এই একই কারণে মোহাম্মদ ইউনূসও কিন্তু খলিলুর রহমানকে মানে সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ এখন ভারতের সমর্থন যদি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকারের পেছনে থাকে, তবে অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষেই সরকারকে চ্যালেঞ্জ জানানো কঠিন হবে। এটি সেনাপ্রধানের জন্য একটি সংকেত যে আপনার কাজ সীমানা রক্ষা করা, রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হবে সেটা সামরিক বা সেনাবাহিনীর কাছে নয়, কিংবা সেনানিবাসে নয়। রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী টেবিলে। এদিকে নজর দেবেন না। এতে বোঝা যায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অন্ধভাবে বিশ্বাস করে যে ভুল করেছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আরও একটা কথা, আমেরিকা ও ভারত এই দুই পরাশক্তির বিশ্বাসভাজন খলিলুর রহমান ক্যাবিনেটের এরকম গুরুত্বপূর্ণ পদে থাকলে জামাত ও পাকিস্তানের বলয়ে যে সেনাকর্তারা আছেন, এবং বিশেষ করে সেনাকর্তা জেনারেল ওয়াকারুজ্জামান তো আছেনই, তিনি এবং তার সঙ্গীরা সরকার বিরোধী কোনো ফন্দি আঁটতে অত সহজে পারবেন না, 10 বার ভাববেন। যতদূর খবর পাচ্ছি, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদটি ছিল সেটি খলিলুর রহমান ছেড়ে দিয়েছেন। তিনি রাখতেও পারেন না। অনেকেই ভাবতে পারেন এতে হয়তো তার ক্ষমতা কমেছে, কিন্তু আসল সত্যটা ঠিক উল্টো। তিনি এখন সরাসরি ক্যাবিনেটে বসে দিল্লির ডোভাল ডক্ট্রিন এবং ওয়াশিংটনের স্ট্র্যাটেজিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে রূপান্তরিত করবেন। এর ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ তৈরি হবে, যেটা সেনাপ্রধানের প্রথাগত ক্ষমতায় বড় ধরনের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে। পরিশেষে বলা যায়, খলিলুর রহমানের নিয়োগ বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এটি প্রমাণ করে যে তারেক রহমানের সরকার ভারতের সাথে একটি সম্মানজনক কিন্তু নিরাপত্তা কেন্দ্রিক সমঝোতায় পৌঁছেছে। ভারতের চাপে হোক বা ভারতের প্রয়োজনে হোক, খলিলুর রহমানকে সামনে রেখে বাংলাদেশ আসলে একটি ব্যালেন্সিং অ্যাক্ট করছে। এখন দেখার বিষয়, এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা স্থিতিশীলতা আনে, এবং সেনাপ্রধানের সাথে এই বেসামরিক প্রশাসনের সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়। আপনাদের কি মনে হয়? নির্বাচনে জামাত জোটকে হারিয়ে বিএনপির বিপুল জয় এবং তারপর আবার খলিলুর রহমানের এই নিয়োগ, এটা কি সত্যি ভারতের পক্ষে, ভারতের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়? কমেন্ট করে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। অমর একুশের প্রথম প্রহর, চারিদিকে শোক আর শ্রদ্ধার আবহ। রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঠিকই, কিন্তু আড়ালে রয়ে গেল এক বিশাল রাজনৈতিক প্রশ্নচিহ্ন। গতবার ডক্টর ইউনূস যা করেছিলেন, এবার কি
তারেক রহমানও সেই একই পথে হাঁটলেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন দেখা গেল না প্রধানমন্ত্রী তারেক রহমানকে? এটি কি কেবল প্রোটোকল, নাকি রাষ্ট্রপতির বিদায়ের আগাম ঘন্টা? কেন তারেক রহমান রাষ্ট্রপতির মুখোমুখি হলেন না? আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজতে চাই এই মুহূর্তের ভিডিওতে। শুভ দিনের প্রত্যাশা রাখছি দর্শক। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ জাতি বিনম্র শ্রদ্ধায় সেই শহীদদের স্মরণ করছে, কিন্তু এই পরম শ্রদ্ধার আবহেও রাজনীতির অলিন্দে কিছু দৃশ্য আমাদের ভাবিয়ে তুলছে। আপনারা লক্ষ্য করেছেন, রাষ্ট্রপতি এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুল দিয়েছেন, কিন্তু সেখানে একটি চিরচেনা দৃশ্যের অভাব ছিল। আগে আমরা যেখানে দেখতাম রাষ্ট্রপতি যখন ফুল দেন, প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতির ফুল দেওয়া হলে প্রধানমন্ত্রী ফুল দেন। আমরা গত 2 বছরের সেই সংহতের দৃশ্যটির অনুপস্থিতি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের সময় আমরা যে দূরত্ব দেখেছিলাম, এবার তারেক রহমানের উপস্থিতির ধরন নিয়েও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। কেন এই দূরত্ব? কেন রাষ্ট্রপতি থাকা অবস্থাতে তাকে এড়িয়ে চলার এই প্রবণতা? আমরা আরো দেখলাম গতকাল, মানে আজকে 21-এর প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলামী শহীদ মিনারে ফুল দিতে গেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যে জামাতে ইসলামী বেদিতে ফুল দেওয়ার বিরুদ্ধাচরণ করে, কিংবা যে জামাতে ইসলামী বাংলা ভাষার প্রশ্নে বিরুদ্ধাচরণ করে, কিংবা যে জামাতে ইসলামীর অলিখিত সরকার সময়কালে গত 1.5 বছরের যে ইউনূস সরকার ছিল, সেটিই জামাতে ইসলামের অনির্বাচিত অলিখিত সরকার ছিল। সেই সরকারের আমলে যে জিন্না বাংলা ভাষার ঘোর বিরোধী ছিল, যে মোহাম্মদ আলী জিন্না উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন, সেই জিন্নার জন্মদিন পালন করতে দেখেছি আমরা জামাতি শাসনকালে, গত 1.5 বছর সময়কালে। সেই জামাতিরাও গতকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেছে, কিন্তু তাদের এই মেকি শ্রদ্ধাকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, সেটি পরিষ্কার। ভোটের মাঠে বলুন আর যে কোনো ভাবে বলুন, প্রতারকদের উপযুক্ত জবাব দিয়ে দেবে। আজকে হয়তো আপনারা দেখছেন জামাত 68টা আসন জোটগতভাবে 77টা আসন সংসদে পেয়েছে। এটি কিন্তু মেকি আসন। জামাত 10টার বেশি আসন পাবে না, কোনোভাবেই পাবে না, যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। নির্বাচন তো আসলে হয়নি, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। কাজেই যেটা হবার সেটাই হয়েছে। একটা আর্টিফিশিয়াল বিরোধী দল করে জামাতকে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে, এতটুকুতেই সীমাবদ্ধ। জামাত শুধুমাত্র তাদের প্রতারণার কারণে কখনোই সফল হবে না বাংলাদেশের মাটিতে। আমরা যে আলাপে ছিলাম, মূলত আমরা গত বছর দেখেছিলাম ডক্টর ইউনূস শহীদ মিনারে এসেছিলেন রাষ্ট্রপতির বিদায় নেওয়ার পর। এবারও কি ঠিক একই কায়দায় তারেক রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেল? প্রশ্ন উঠছে, তারেক রহমান কি ডক্টর ইউনূসের নীতি অনুসরণ করছেন? ডক্টর ইউনূসের নীতি ছিল রাষ্ট্রপতির কাছে শপথ নিলেও রাষ্ট্রপতির মুখ না দেখা। এটি একটি চরম রাজনৈতিক বার্তা ছিল। তারেক রহমানও কি সেই একই পথ বেছে নিলেন? বিশ্লেষকরা বলছেন, যে কয়দিন রাষ্ট্রপতি দায়িত্বে আছেন সে কয়দিন তার প্রতি ন্যূনতম সম্মান দেখালে তারেক রহমানের ব্যক্তিত্ব আরো উজ্জ্বল হতো। রাজনীতিতে সৌজন্যবোধ অনেক বড় সম্পদ, কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার এই সংস্কৃতি কি নতুন কোনো বিভাজনের ইঙ্গিত দিচ্ছে? গুঞ্জন রয়েছে রাষ্ট্রপতি হয়তো বেশি দিন পদে থাকছেন না, তিনি নিজেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? এখনো পদত্যাগপত্র জমা দেওয়ার জায়গাটা তার তৈরি হয়নি, সেটি তৈরি হতে সময় লাগবে। সংবিধান বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের নিকট পেশ করতে হয়। যেহেতু এখনো পর্যন্ত নতুন সংসদের স্পিকার নির্বাচন হয়নি, সামনে 26শে ফেব্রুয়ারি প্রথম অধিবেশন হওয়ার কথা, প্রথম অধিবেশনে হয়তো স্পিকার নির্বাচন হয়ে যাবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে রাষ্ট্রপতি নিজেই হয়তো ইস্তফা দিয়ে বিদায় নেবেন। তারেক রহমান কি নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় আছেন, যার হাতে তিনি পূর্ণ আস্থা রাখতে পারবেন?
রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে আদর্শ এবং সৌজন্য। আমাদের ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে ঘোরতর বিরোধী পক্ষ জাতীয় দিবসে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। রাষ্ট্রপতি পদে যিনিই থাকুন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তারেক রহমান যদি রাষ্ট্রপতির উপস্থিতিতে ফুল দিতেন, তবে সেটি দেশের মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দিত। এবং দেশের মানুষ বলতে কিন্তু আমি সব মানুষ বোঝাচ্ছি। অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচনটা হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। এই যে যদি একসাথে রাষ্ট্রপতির সাথে তারেক রহমানও শহীদ মিনারে হাজির হতেন, তাহলে এই যে বাকি অর্ধেক যে মানুষ, এই অর্ধেক মানুষের চোখেও সেই দৃশ্যটা কিন্তু সুন্দর লাগতো। কিন্তু তারেক রহমান সেটি করলেন না। এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে যায় যে তারেক রহমান সব মানুষের প্রধানমন্ত্রী হতে পারেননি, এবং সত্যিকার অর্থে আপনি যত যাই বলুন না কেন, আদতে তিনি পারবেন না। তিনি যদি সব মানুষের প্রধানমন্ত্রী হতেন, কিংবা গতকাল শহীদ বেদিতে রাষ্ট্রপতির সাথে একসাথে ফুল দিতে আসতেন, এতে তার রাজনৈতিক উচ্চতা আরো বৃদ্ধি পেত। ইউনূসের দেখানো পথে না হেঁটে তিনি যদি নিজস্ব একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উদাহরণ তৈরি করতেন, তবে আগামীর বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতো। মনে রাখতে হবে, বিএনপি একতরফা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নয়। আপনি যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে নাও দেন, আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের জনগণকে নিয়ে যদি ইনক্লুসিভ সোসাইটি নাও গড়েন, দাবায় রাখতে পারবেন না। আসবেই। এই সমাজে যেহেতু তারা আছে, তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্র পরিকল্পনা করবেন, তা কিন্তু হবে না কোনোভাবেই। আপনি যতই দাবায় রাখুন, পারবেন না দাবায় রাখতে। প্রিয় দর্শক, 21শে ফেব্রুয়ারি আমাদের একতার শিক্ষা দেয়, কিন্তু শহীদ মিনারের এই বিভক্তি আমাদের মনে শঙ্কা জাগায়। রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বেজে গেছে? বিদায় ঘন্টা যে বেজে গেছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তারেক রহমানের এই অবস্থান কি আগামীর নতুন কোনো ক্ষমতার বিন্যাস? আপনারা কি মনে করেন? তারেক রহমানের কি উচিত ছিল রাষ্ট্রপতির সাথে একত্রে শ্রদ্ধা নিবেদন করা, নাকি বর্তমান পরিস্থিতিতে এই দূরত্ব সঠিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।